এদিকে আজ জামাতে আমিরের ঘোষণায় লক্ষ লক্ষ জামাত কর্মী একসাথে রাজপথে নামে। আজ রাতে সার্জিস হাসনাতের উপর আক্রমণ করে বিএনপি দলের কান্না শুরু হয়েছে। আমরা বলেছি এই সংবিধানের সংস্কার চাই, কখনো বলিনি যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাই, আমরা কখনো বলি। কিন্তু আমাদের নামে মিথ্যা অভিযোগটা হলো আমরা নাকি বলেছি। হ্যাঁ, সব ফায়ার আপনি যাকে টার্গেট করেছেন তার বুকে নাও পড়তে পারে। সংসদ নয়, জামাতের নজর, জামাতের ফোকাস এবার রাজপথ। সংসদ থেকে জামাতের ফোকাস ডাইভার্ট হয়ে গেছে, জামাত পুরোপুরি রাজপথমুখী হয়ে পড়েছে। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জামাত বিরাট প্রস্তুতি নিচ্ছে। জামাত শুধু রাজধানীর রাজপথ না, একদম প্রত্যন্ত অঞ্চলেও অন্তর্বর্তী সরকারকে বা ইউনিট সরকারকে কি পরিমাণ একটা ধাক্কা দিল বিএনপি সরকার, যে 133টার মধ্যে 20টা অধ্যাদেশ সেটা অনুমোদন হচ্ছে না। দেশে সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদী সরকার না থাকলেও জনমনে অস্বস্তি বিরাজ করছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে অভিযোগ করে তিনি বলেন, সংকট নিরসনে সরকারকে তারা সহযোগিতা করতে প্রস্তুত। জামাতে আমিরের ঘোষণাকে ঘিরে সারা দেশই আজকে তুলপাড়। এদিকে জামাত কর্মীরা রাজপথে নামে বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নেয়। সার্জিস হাসনাত এদের খারাপ অবস্থা করে। জামাতে আমির সংসদেও অ্যাকশনমূলক বক্তব্য দিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি দুইয়ে দেন, এমনকি তারেক রহমানের বিরুদ্ধেও অনেক খারাপ কথা বলেন। আজকে দেখতে পারি সেই জামাত কর্মীরা সারা দেশের মধ্যে নতুন একটা পরিস্থিতি করে রাজপথে আন্দোলন, আক্রমণ, ভাঙচুর সবকিছু করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন জামাতের অ্যাকশন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে নতুন যে অনেক রহস্য উন্মোচন হয়েছে, সেই রহস্যগুলো আপনাদের সামনে অনেকের বক্তব্যের মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো। সংসদ নয়, জামাতের নজর, জামাতের ফোকাস এবার রাজপথ। সংসদ থেকে জামাতের ফোকাস ডাইভার্ট হয়ে গেছে, জামাত পুরোপুরি রাজপথমুখী হয়ে পড়েছে। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জামাত বিরাট প্রস্তুতি নিচ্ছে। জামাত শুধু রাজধানীর রাজপথ না, একদম প্রত্যন্ত অঞ্চলেও জামাতের আধিপত্য থাকবে, জামাত শক্তিশালী থাকবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে জামাত নিরঙ্কুশভাবে বিজয়ী হবে এবং আন্দোলন সংগ্রামে জামাতের সামনে কেউ কুলিয়ে উঠতে পারবে না। জামাত এই ধরনের প্রস্তুতি নিচ্ছে। তবে সংসদময় রাজনীতি, জামাতের কিছুদিন এই ফ্যাসিনেশন ছিল যে সংসদে সমাধান করা যায় কিনা, অথবা এটা কথার কথা, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক বন্দোবস্ত বা পলিটিক্যাল স্ট্রাকচার, তাতে সংসদে কোনো কিছুই সমাধান করা সম্ভব নয়। এখানে জামাতের এমপি 68 জন, সব মিলে জোট সহ 77 জন। এখানে 77 জন বা 68 জন থাকা আর 6 জন থাকা, বিএনপির যে 6 জন ছিল 18 সালে সংসদে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি যা বলবে ওইটি পাশ করাতে পারবে। পার্থক্য হচ্ছে জাস্ট একটু বেশি চিল্লাচিল্লি হবে আর একটু কম চিল্লাচিল্লি হবে। বাংলাদেশের সংসদ এটা একটা ফালতু সংসদ, এর মাধ্যমে জাতির সমস্যার সমাধান করা যায় না। জুলাই সনদ বাস্তবায়ন হলে দেন তখন যাবে, তখন উচ্চকক্ষ হবে, তখন একটা ব্যালেন্স হবে। চাইলেও কেউ ফেসিস্ট করতে পারবে না, অল্প সংখ্যক সদস্য থাকলেও তাদেরকে ওভারলুক করা যাবে না, অনেক কিছুই নতুন আসবে। কিন্তু এখনকার যে সিস্টেম, এর মাধ্যমে কিছুই করা যায় না। অতএব সংসদ কখনোই, এই জন্য সরকারি দল সবসময় সংসদেই সবকিছু সীমাবদ্ধ রাখতে চায়। যেমন সালাউদ্দিন অলরেডি হুমকি দিয়েছে, এরকম হুমকি হাসিনা সকাল সন্ধ্যা দিত, কত হুমকি, রাজপথে আর কোনো দাবি আদায়ের সুযোগ দেওয়া যাবে না। আরে ভাই, কি তাহলে কি করতে হবে? ঠিক আছে, দাবি উত্থাপন করার জন্য সংসদ আছে, অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে। এত সহজ, এরকম দাবি দিলেই কি দাবি আদায় হয়ে যায়? বাংলাদেশ এত ভালো? তাহলে জামাত দাবি করছে সংসদে জুলাই সনদ মানেন, গণভোট মানেন, আপনারা তো মানছেন না। তাহলে জনজীবন স্থবির করে দিয়ে রাজপথে আন্দোলন করে এটা করতে হয়, এবং এটা সরকার অ্যালাউ করে না, সরকারকে উপেক্ষা করে এটা করতে হয়। তো দর্শক, জামাতের ফ্যাসিনেশন বা জামাতের কথার মেয়াদ শেষ। সংসদের সমস্যার সমাধান হবে এ কথা আমিরে জামাত এখন আর বলছে না। যদি বলছেন যে রাজপথ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমাদের ঠিকানা এখন রাজপথ। এই জন্যে দেখছেন, ভেরি ইন্টারেস্টিং, যে জামাতের সংসদীয় দলের নেতা যারা আছেন তারা জনপরিসরে আলোচিত না, তাদের প্রাসঙ্গিকতা কমে গেছে। সংসদের বাইরের নেতারা এখন হিট। জামাতের শফিকুল ইসলাম মাসুদের চাইতে হিট নেতা শিশির মনির কখনো ছিলেন না। শিশির মনির তো একসময় জামাতই করতেন না, অপ্রাসঙ্গিক ছিলেন। জামাত তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রোগ্রামে যাতে শিশির মনিরকে দাওয়াত দেওয়া না হয়, এই জন্য জামাতের হাইকমান্ড থেকে নিষেধাজ্ঞাও ছিল। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জামাতের হাইকমান্ডের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিশির মনিরকে দাওয়াত দিত। করোনাকালীন সময় এরকম একটা ঘটনার মুখোমুখি আমি নিজে হয়েছি।
অতএব দেখেন এখন শফিকুল ইসলাম মাসুদের এমপি, শফিকুল ইসলাম মাসুদ এমপি, তাতে কি? এখন জামাতের আসল নেতা তো শিশির মনির, যিনি এমপি না। মানে এমপিরা এখন হিট না, যারা এমপি না তারা হিট। বোঝা গেল যে সংসদ না, রাজপথ, সংসদের বাইরেই হলো আসল রাজনীতি। শিশির মনির যা বলেন, তার যে আপিল, এবং জামাত বা জামাতের জনশক্তিরাও শিশির মনির বক্তব্য যতটা গুরুত্ব দেয়, জামাতের এমপিদের বক্তব্য তার 100 ভাগের 1 ভাগে গুরুত্ব দেয় না। কারণ সংসদে কোন এমপি কি বললো ওটার কোনো গুরুত্ব নেই। শফিকুল ইসলাম মাসুদ সংসদে কি বললো ওটার দিকে এখন আর তেমন কোনো আগ্রহ থাকবে না। শফিকুল ইসলাম মাসুদ বায়তুল মোকাররমের উত্তর গেটে কি বললো, জাতি এখন ওদিকে তাকিয়ে থাকবে। দেশে সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদী সরকার না থাকলেও জনমনে অস্বস্তি বিরাজ করছে বলে অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে অভিযোগ করে তিনি বলেন, সংকট নিরসনে সরকারকে তারা সহযোগিতা করতে প্রস্তুত। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সামনে ইস্পাত কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বাংলাদেশ ইতিহাসে কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। আমাদের সন্তানদের লেখাপড়া যুগের মুখে ইতিমধ্যে ভাবা হচ্ছে সন্তানদেরকে স্কুল থেকে 3 দিনের জন্য গড়ে বসিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, সবাই মিলে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে কাজ করতে হবে। যে সমস্যাটা এখন বিশ্বব্যাপী চলছে এটা বাংলাদেশের সৃষ্ট নয়। আমরা বলছি যে আমরাও সহযোগিতা করতে চাই সমস্যা উত্তরণে। সরকার বলে কোনো সমস্যাই নেই, এমনভাবে বিবৃতি দেওয়া হয় সংসদের ভিতরে, মনে হয় যেন সমস্যা তো নাই, বরঞ্চ উদ্বৃত্ত তেলের উপর ভাসছে বাংলাদেশ। লজ্জা। সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য। সংবিধান সংশোধন নয়, সংস্কার চান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে ইস্পাত কঠিন আন্দোলনে নামবেন তারা। এই সংবিধান 17 বার 16 বার সংশোধন হয়েছে, এত সংশোধনের পথে ফেসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলোর কারণে ফেসিবাদ জন্ম নেয়। একটা জিনিস আপনারা খেয়াল করেন যে অন্তর্বর্তী সরকারকে বা ইউনিট সরকারকে কি পরিমাণ একটা ধাক্কা দিল বিএনপি সরকার, যে 133টার মধ্যে 20টা অধ্যাদেশ সেটা মানে অনুমোদন হচ্ছে না এই চলতি অধিবেশনে, এবং এটার মেয়াদও পার হয়ে যাবে। গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারক নিয়োগ এবং সহ 4টা অধ্যাদেশ এবং 16টি অধ্যাদেশের ক্ষেত্রে সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তী সময় যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উপস্থাপনের সুপারিশ করা হয়। গুম প্রতিরোধ প্রতিকার আছে, গণভোট আছে, জাতীয় মানবাধিকার আছে, দুর্নীতি দমন কমিশন আছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে করা জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা অধ্যাদেশ সহ 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। 98টি হয়েছে, আর বাকিগুলি হয়নি। এখানে আমি বারবার বলছি যে বড় ভুলটা কোথায়? বড় ভুলটা হচ্ছে যে কোনোভাবেই উচিত হয়নি অন্তর্বর্তী সরকার তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিটা স্তরে দরকার ছিল একটা রাজনৈতিক লিয়াজ কমিটির সহায়তা গ্রহণ করা। যেমন তিনি মাঝে মধ্যে ডাকতেন না, যখন বিপদে পড়তেন বিএনপি, জামাত এবং এনসিপি কে ডাকতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন যে তিনি তো আমাদেরকে ডাকেন না, যখন তিনি ঝামেলার মধ্যে পড়েন, অসুবিধার মধ্যে পড়েন, তখন তিনি আমাদেরকে ডাকেন। কিন্তু এটা কি উচিত? এটা বোঝা দরকার যে তারা একটা অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে আসছে। সেটা কি? দেশের যেই শাসনতান্ত্রিক সংকট, একটা নির্বাচিত সরকার বা ধানাই পানাই সরকার, যাই হোক না কেন, একটা সাংবিধানিক সরকার যখন নাকি সবাইকে ফেলে পালায় চলে গেল, তখন একটা সংকট তৈরি হলো। সেই সংকটে একটা সরকার আসলো, সেটা রেগুলার সরকার না, সেটা অস্থায়ী সরকার, সেটা অন্তর্বর্তী সরকার, সেটা কেয়ারটেকার সরকার, যাই বলেন না কেন, সেই সরকার কোনোভাবেই তার মতন করে চলতে পারে না। প্রথম কথা হলো যে সময়সীমাটা খুব গুরুত্বপূর্ণ, যে তুমি কতদিন থাকবা। বেশি দিন থাকবা তো 111-এর মতন আওলায় যাবে। তাহলে মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচিত সরকার পালায় গেছে, হাসিনার নির্বাচিত সরকার পালায় গেছে, জাল জালিয়াতির ভোট হোক আর যাই হোক না কেন পালায় গেছে। এখন
যেহেতু পালাই গেছে, সুতরাং দ্রুত বেগে তুমি নির্বাচন করো। নেপালের দৃষ্টান্ত অনুসরণ করা দরকার ছিল, কারণ নেপালের যে এই রাজনৈতিক জ্ঞান বুদ্ধি, তার থেকে তো আমাদের দেশের এই 54 বছরে আমাদের এই বুদ্ধিজীবীদের জ্ঞান বুদ্ধি তো আরো বেশি হওয়ার কথা ছিল। কিন্তু তারা সেটা না করে তারা এমন একটা কায়দা করলো যে আমরাই সব ঠিকঠাক করে দেব, তারপরে যেই নির্বাচন হবে, পার্লামেন্ট আসবে, তারা ওই তাদের ঠিকঠাক করা জিনিসগুলো পরিচালনা করবে। এত সোজা। আওয়ামী লীগ মানবে? অন্তত দুইটা প্রধান বড় দল, তাদের একটা ইগোর ব্যাপার আছে, সেটা তো মানবে না আওয়ামী লীগ, বিএনপি। হ্যাঁ, আজকে এই যে একটা ধাক্কা খাইলো, এটা তো ডক্টর ইউনূসের জন্য লজ্জা। তাহলে এই অধ্যাদেশগুলো কি করতেছে? কোন কোন অধ্যাদেশ? ওই যে সালাউদ্দিন আহমেদ বলছেন না পার্লামেন্টে, আপনি কি আদেশ জারি করতে পারেন? তিনি বলছেন কি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আমি পারি না, কিন্তু পারতে হয়েছে। বিএনপি সরকার এমন কাজ করবে কেউ কল্পনা করেনি। বিএনপি নেতাকর্মীরা, বিএনপির গুম হওয়া ফ্যামিলির পরিবারের সদস্যরা অবাক, বিএনপির অনেক এমপিরাও অবাক যে তারেক জিয়া কাজটা করলো কি। সবাই হতাশ। নিজের রক্তের সাথে বেঈমানি করতে পারে মানুষ, এর চাইতে বড় কষ্টের কিছু নেই। হ্যাঁ, বিএনপি তারেক জিয়া ডিড দ্যাট। নিজের রক্তের সাথে, নিজের অস্তিত্বের সাথে বেঈমানি করছে। দর্শক, আপনারা জানেন যে ইলিয়াস আলী গুম হয়েছিল, এবং ইলিয়াস আলী গুমের সেই রহস্য, কিভাবে তাকে হত্যা করা হয়েছিল, কারা হত্যা করেছিল, এখন উদ্ঘাটিত হচ্ছে। সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদ তিনি মুখ খুলছেন, যেহেতু বাংলাদেশের যত গুম সব ডিজিএফআই বেসিক্যালি করতো, এমনকি র্যাব যেসব গুম করতো এগুলো ডিজিএফআই অ্যাটলিস্ট তথ্য দিয়ে নানানভাবে হেল্প করতো। সে ডিজিএফআই মহাপরিচালকের মুখ থেকে এখন আমরা নিশ্চিত হলাম যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। এর আগে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে এভাবে, ইলিয়াস আলীকে আনুষ্ঠানিকভাবে এখনো মৃত্যু ঘোষণা করা হয়নি। এবং ইলিয়াস আলী কোথায়, এই প্রশ্ন ইলিয়াস আলীর স্ত্রী জাতীয় সংসদে কিন্তু এই প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন ইলিয়াস আলী কোথায়। মানে ইলিয়াস আলী গুম হয়েছে, এখনো গুম মানে তার কোনো ট্রেস পাওয়া যায়নি। মৃত্যুবরণ করলে, হত্যাকাণ্ডের শিকার হলো, এটা নিশ্চিত হলে তখন আর গুম বলা যায় না, কিন্তু এখনো গুম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মামুন খালেদের কথা মতো যে তিনি তারিখ সহই বলছেন যে এই তারিখের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। ধলেশ্বরী নদীতে যে কত মানুষকে সলিল সমাধি করা হয়েছে এবং মাছের মাধ্যমে খাওয়ানো হয়েছে, নদীর নিচে তলদেশে তারা একদম সলিল সমাধি হয়েছে, এর কোনো ঠিক নেই। হাসিনা এটা করেছে। তো দর্শক, ইলিয়াস আলী গুমের ঘটনায় মুখ খুললেন মামুন খালেদ। এই মামুন খালেদ কি বলেছেন, এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা আমরা বলবো, কিন্তু আমার এখানে আলোচনার বিষয় বিএনপিকে নিয়ে। তারা কতটা মুনাফিক, কতটা জঘন্য, ক্ষমতা মানুষকে কতটা নিকৃষ্ট করতে পারে সেটা দেখাবো। তারেক জিয়া কতটা জঘন্য দেখেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম, আরো কত বিএনপি নেতারা গুমের শিকার হয়েছে। এরকম অনেক আছে। কারো কারোর মতো যে বিএনপির নেতাকর্মীদের সংখ্যাই বেশি গুমের শিকার হয়েছে, যারা এখনো ফিরে আসেনি এবং আসবে না। তাদেরকে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি ওই ধলেশ্বরী নদীতেই তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। কাউকে কাউকে ট্রেনে কাটা পড়ে কেটে মেরে ফেলা হয়েছে, কারো কারো লাশ একদম টুকরা টুকরা করে ফেলা হয়েছে, এবং ইলিয়াস আলীকে মৃত্যুর আগে বিভৎস ভয়ানক নির্যাতন করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে বিএনপির মুনাফিকি কোথায়? বিএনপির একজন সাবেক এমপিকে এভাবে নির্যাতন করা হয়েছে, এভাবে গুম করে হত্যা করা হয়েছে, আর সেই গুমের বিচার যাতে না হয়, গুমকারীদের যাতে কিছু না হয়, এই পদক্ষেপ নিচ্ছে বিএনপি সরকার। এর চাইতে মুনাফিকি আর কি হতে পারে? কি করেছে বিএনপি? ইউনূস সরকারের গুম অধ্যাদেশ বাতিল করেছে। গুম অধ্যাদেশে নানান আইন ছিল যে গুমের সাথে জড়িত যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে। দীর্ঘদিন এই বিপ্লবটা সমাপ্ত হয়নি। এই বিপ্লবটা যদি প্রেসিডেন্ট জিয়ার তার যে চিন্তা, ধারণা, দূরদর্শিতা, সে আলোকে যদি সমাপ্ত হইতো, তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকতো। বাধাগ্রস্ত হয়েছে। এখন খাল খনন করতে যাই, খালের মাঝখানে দোকান গড়ে উঠেছে, খালের মাঝখানে বাড়িঘর গড়ে উঠেছে। যদি ওই যে স্বনির্ভর বাংলাদেশের কাজ অব্যাহত থাকতো, তাহলে খালের মধ্যে দোকান হইতো না, খালের মধ্যে বাড়ি হইতো না, শিল্প কলকারখানার বর্জ্য বা মানুষের বাসা বাড়ির ড্রেন খালে পড়তো না। চর্চা নাই, এখন চর্চা শুরু হয়েছে। তার মানে অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে দেশে সমাপ্ত হবে। যত ব্যারিকেড থাকুক, যত বাধা থাকুক, যত দোকান অবকাঠামো গড়ে উঠুক, খালের মধ্যে বাঁধ সৃষ্টি করা হোক,
কোনো কিছুই থাকবে না। খাল খালের গতিতে চলবে, প্রবাহের গতিতে থাকবে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে বর্তমান দেশের রাজনীতির নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।